একসময়ের বন্ধু হঠাৎ কেন শত্রু? বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জামাতের নেতারা বলছেন রাজনৈতিক প্রতিপক্ষ হলেও বড় কোনো সংকট নেই, কিন্তু তাদের হুঁশিয়ারি প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির পরিণতিও হবে ভয়াবহ। এ নিয়ে আলোচনা করতে খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং বিজয়নগর থেকে আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই যে জামাতের সাথে দীর্ঘদিন জোটবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি, কিন্তু এখন দল দুটির মধ্যে বৈরী সম্পর্কের কারণ কি? আমি তো কোনো বৈরী সম্পর্ক দেখি না, কারণ আমরা জোটবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ 17 বছর। কিন্তু আপনার জোটবদ্ধ ভাবে আন্দোলন করা বা রাজনীতি করা এবং নির্বাচন অন্য ভিন্ন একটা বিষয়। এখন যেহেতু বাংলাদেশে আপনার যে প্রধান রাজনৈতিক দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ যেহেতু বিদায় নিয়েছে, তার অপকর্মের ফলে পরাজিত হয়েছে, তখন আমরা এখন যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করি, তাহলে তো শেখ হাসিনার আমিডামি নির্বাচন হবে। সুতরাং এখানে জামাতে ইসলামী বাংলাদেশ, বিএনপি, অন্য অন্য সংগঠন, তারা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন করছে। এখানে শত্রুতার কোনো অবকাশ নেই, এখানে প্রতিযোগিতা রয়েছে। সুতরাং আপনার এখানে শত্রুতা যদি বলেন, তাহলে সেটা ভুল ব্যাখ্যা হবে। বাংলাদেশে এখন নাগরিক ঐক্য, নাগরিক পার্টি, কমিউনিস্ট পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, এরকম 2-3টা অ্যালায়েন্স হয়েছে। বিএনপি নেতৃত্বে একটি অ্যালায়েন্স হচ্ছে। সুতরাং এই 3টা জোটের যে নির্বাচন, সেখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে একথা সত্য যে আমাদের মহান ধর্মকে যখন কেউ একক সোল এজেন্ট বা একক দাবিদার হিসাবে দাবি করে, তখন কিছু সমস্যা দেখা দেয়। যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ এককভাবে দাবি করে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, একইভাবে কেউ যদি আমাদের মহান ধর্মকে তাদের একমাত্র সম্পদ হিসেবে দাবি করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তার যথার্থ জবাব দিবে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই জনাব হাসান আল মামুন, আপনার কাছে জানতে চাই যে দুজন উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এই বিষয়টিকে গণ অধিকার পরিষদ কিভাবে দেখছে? নির্বাচনে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা যারা শুনছেন সকলকে ধন্যবাদ। আইন অনুযায়ী যদি কোনো বাধ্যবাধকতা না থাকে, যে আমরা যতটুকু জানি যে তফসিল হওয়ার আগে যদি যে দায়িত্বে থাকবে, সরকারে থাকবে, সে যদি সেখান থেকে পদত্যাগ করে, তাহলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সুতরাং যেহেতু তারা অলরেডি ঘোষণা দিয়েছে এবং প্রধান উপদেষ্টা বরাবর শুনেছি, মিডিয়াতে দেখেছি আমরা যে তারা পদত্যাগপত্র জমাও দিয়েছেন, সুতরাং এটাকে কোনো বাধা হিসেবে দেখছে না, বরং তাদের স্বাধীনতা আছে, তারা সেখান থেকে পদত্যাগ করে তারা নির্বাচন করতে পারে। এতে কোনো সমস্যা আমরা দেখছি না। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? কি কি গুণাবলী আপনারা বিবেচনা করছেন? জি, ধন্যবাদ। আমরা গণ অধিকার পরিষদ দীর্ঘ আন্দোলন সংগ্রাম, তারুণ্য, তারপর প্রবীণ নবীন সব মিলিয়ে আমরা প্রার্থিতা আমরা ঘোষণা করেছি। বিশেষ করে আমাদের, আপনি জানেন যে আমাদের 64 জেলায় এবং উপজেলায় আমাদের কমিটি রয়েছে। সেখানে নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে শিক্ষিত, মার্জিত, তো এরপরে সাধারণ মানুষের কাছে যোগ্য, গ্রহণযোগ্য এই ধরনের ক্যান্ডিডেট দেখে আমরা প্রার্থিতা বাছাই করছি। তো এরপরেও আরেকটি বিষয় রয়েছে যে আমরা আসলে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ আমরা এককভাবে নির্বাচন করব নাকি জোটে নির্বাচন করব, এটি আমরা এককভাবে এখনো সিদ্ধান্ত নেইনি। যেহেতু 2022 সাল থেকে বিএনপির সাথে যুগবদ্ধ আন্দোলনের অন্যতম শরিক দল হিসাবে আমরা আছি, সুতরাং আমরা অপেক্ষা করছি যে বিএনপি আমাদের সম্পর্কে কি রুলটা প্লে করে, তো সেটার উপর বিচার বিশ্লেষণ করেই পরবর্তী সময়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব যে আমরা এককভাবে নির্বাচন করব নাকি বিএনপির সাথে জোটে নির্বাচন করব। জি, আবার একটু জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই যে কাল নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সার্বিকভাবে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলে মনে করেন কিনা? আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন?
আমি তো মনে করি বাংলাদেশে এখন নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ রয়েছে, যেহেতু প্রতিটি রাজনৈতিক দল এখন নির্বাচনী উৎসবে মেতে উঠেছে। প্রতিটি রাজনৈতিক দল, আমি নিজেও এখন আমার নির্বাচনী এলাকা থেকে আপনাদের সাথে কথা বলছি। আমাদের এলাকায় নির্বাচনী হাওয়া বইছে, সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে। সুতরাং তবে এটা ঠিক, প্রশাসনকে তার চরম নিরপেক্ষতা দেখাতে হবে। আমি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছি না, তবে আমার সরকারের কাছে আবেদন থাকবে যে যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর ক্যারেক্টার হলো নিউট্রাল, অর্থাৎ নিরপেক্ষ। সুতরাং প্রশাসনকে তার চরম নিরপেক্ষতা দেখাতে হবে। তা না হলে কিন্তু এই ভোট আপনার, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অ্যাকসেপ্টেবল টু অল, সবার কাছে গ্রহণযোগ্য হওয়া। আর যেটা বলছেন যে ইসির আর কি কি ভূমিকা, আমি মনে করি যে আগামীকাল যখন আপনার তফসিল বা স্কেডিউল ঘোষণা হবে, তারপর থেকে আমার আমার ব্যক্তিগত এটা আহ্বান, তারপর থেকে আপনার প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিজ, এইগুলো যেন ইসি রেগুলেট করার একটা সক্ষমতা বা ক্ষমতা সাংবিধানিকভাবে পায়। যে আপনার এখন যদি মনে করেন নির্বাচনী এলাকায় এসপি সাহেব কোনো একটা গন্ডগোল ঠেকাতে যেয়ে যদি বলে যে তাকে আপনার নির্বাহী বিভাগ থেকে অনুমোদন নিতে হবে, তাহলে তো এখানে ইসি আপনার ঠুটো জগন্নাথে পরিণত হবে। সুতরাং ইসিকে, ইলেকশন কমিশনকে আপনার ক্ষমতায়ন করতে হবে। বিশেষ করে যেহেতু ইসির কোনো ওয়ার্কফোর্স নেই, খুব একটা বেশি ওয়ার্কফোর্স নেই, শুধু কয়েকজন নির্বাচন কমিশন এবং জেলায় কিছু নির্বাচন অফিসার। সুতরাং আমি মনে করি ইসিকে আপনার প্রশাসন এবং ল এনফোর্সিং এজেন্সি ইসির তত্ত্বাবধানে যেন চলে, সেই ব্যবস্থাটা ইসিকে করতে হবে। জি, আমরা একটু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আমরা একটু তার কাছে যেতে চাই। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে অন্য দলে যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন তাদেরকে স্বাগত জানাবে এনসিপি। এটি কারণ কি? আপনাদের নির্বাচনে জেতার মতো প্রার্থীর অভাব রয়েছে কিনা? ধন্যবাদ। দেখেন, এই বিষয়টি আসলে এভাবে ভাববার কোনো কারণ নেই। আম, আমরা দেখেছি যে এনসিপি আসলে তারা আম, তাদের যারা আসলে প্রার্থী, আমি যদি বলি এই 125 জন, তারা কিন্তু একেবারেই যে ক্রাইটেরিয়ার কথা আজকে বলা হয়েছে সেটা হচ্ছে তারা হয়তো আমি যদি বলি যে এই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত, এটি একটি ক্রাইটেরিয়া। এবং আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে হয়তো অনেকেই দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তাদের একটা মূল্যায়নের জায়গা। সুতরাং এইখানে যখন বলা হয়েছে যে কাজের ক্ষেত্রে, আমরা বলি যে আসলে রাজনীতিতে কি হয়, যারা আসলে কর্মী তারা কাজ দিয়ে মূল্যায়িত হতে চান। তো আমরা যেটা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলে আসলে কিভাবে এই মনোনয়ন পান নেতারা বা কর্মীরা, এটি কিন্তু আসলে আমরা বুঝতে পারি না। তো সেই জায়গা থেকে আমাদের যে আমরা যে সংকটটা দেখি, যে সেখানে হলো এই অস্পষ্টতা আমরা আসলে দেখতে চাই না। সেই জায়গা থেকে আসলে সত্যিকার অর্থে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে কাজের মূল্যায়ন হোক। সুতরাং এইখানে আমরা যেটা বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে এমন অনেক নেতা তারা দাবি করছেন যে তারা আসলে বহুদিন ধরে এই জেল জুলুমের মধ্যে দিয়ে তারা কিন্তু বহুদিন গেছেন, কিন্তু সঠিকভাবে তাদের মূল্যায়িত তারা হননি। সেই জায়গা থেকে তাদের এক ধরনের হতাশা আছে, ক্ষোভ আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি আসলে যে তারা যদি আসলে এই সংস্কারপন্থী যে বাংলাদেশের কথা আমরা বলছি, গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছি, আমাদের সাথে যদি তারা আদর্শিকভাবে এই জায়গাতে যুক্ত হন এবং এই নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে যদি তারা থাকেন এবং সংস্কারের পক্ষে যদি থাকেন, তারা কেন নয়, যে কোনো বাংলাদেশের যে কোনো নাগরিকই আসলে আমাদের সাথে আমাদের এই নতুন রাজনীতিতে যুক্ত হতে পারেন। আপনি যেটি বলছিলেন সেক্ষেত্রে তাদের সাথে রাজনৈতিক আদর্শের কোনো দ্বন্দ্ব দেখা দিতে পারে কিনা? না, দেখেন, আমি যদি বলি যে এটা যদি বিএনপির ক্ষেত্রে হয়, বিএনপি তো মধ্যপন্থী দল হিসেবেই নিজেদের বহুদিন ধরেই বলে আসছে, এবং এই জায়গা থেকে আমরা আমাদের সাথে কিন্তু খুব বেশি তাদের পার্থক্য, আদর্শিক পার্থক্য কিন্তু দেখি না। যেমন জাতীয়তাবাদের কথা যদি বলেন, সেই জায়গায় কিন্তু আমরাও বলছি যে আমরা আমরা জাতীয়তাবাদের পক্ষে। তো সেই জায়গা থেকে আদর্শিক কোনো দ্বন্দ্ব নেই। এবং অনেকেই আছে যে পুরোনো ধাঁচের যে রাজনীতি, পেশি শক্তির রাজনীতি এবং ক্ষমতার প্রভাবের রাজনীতি তারা করতে চান না। সেই জায়গায় বুদ্ধিবৃত্তিক রাজনীতি এবং যুক্তি দিয়ে রাজনীতি। এবং দেখেন, আমরা যখন যে নির্বাচনী সংস্কৃতির মধ্যে আছি, আমি নিজে আমার নির্বাচনী এলাকাতে যখন
মানে যাই এবং যাওয়া আসার মধ্যেই আছি। আমরা কিন্তু যেই রাজনৈতিক সংস্কৃতি দেখছি, সেই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু অনেকেই আসলে বিএনপি বলেন, অন্যান্য দলের মধ্যে বলেন, তারাও কিন্তু পছন্দ করছে না যে ক্ষমতার হানাহানি এবং অস্ত্রের ঝনঝনানি, এই ধরনের রাজনীতি আসলে মানুষ এখন একসেপ্ট করে না বলেই বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এবং সাধারণ মানুষের কথা আমাদের চিন্তা করতে হবে, তারা এসব চায় কিনা। তারা চায় যে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতিবিদরা কাজ করবে। সুতরাং এখানে আসলে কাজের মূল্যায়ন হতে হবে, এবং অবশ্যই রাজনীতিবিদ হিসেবে যারা আসলে এলাকায় স্থানীয় পর্যায়ে যারা জনপ্রিয়, তারা কিন্তু জনগণের সাথে অনেক বেশি সম্পৃক্ত, কিন্তু বড় দলগুলো কিন্তু মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সেই রিফ্লেকশন দেখতে পাইনি। এবং আরো গুরুত্বপূর্ণ ভাবে আমি যদি বলি যে নারী, আপনি দেখবেন যে আজকে 125 জনের মধ্যে এনসিপি মোটামুটি 14 জন নারীদের কিন্তু মানে নমিনেশন দিয়েছে। এবং এইখানে কিন্তু এই নারীরা কিন্তু এমন না যে আসলে তাদের সংরক্ষিত নারী আসনের মতো করে তাদের তুলে আনতে হবে, তারা কিন্তু সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের আমরা সেই বিএনপির প্রস্তুতি পক্ষ আছে? থেকে। আপনার কাছে আবারও আসবো আমরা একটু, আবারও হাসান আল মামুন আপনার কাছে জানতে চাই যে কালকে তো নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন, নির্বাচনের পরিবেশ আপনি কেমন দেখছেন? সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? জি, আমার আসলে একটি শঙ্কার জায়গা রয়েছে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে। জুলাই গণ অভ্যুত্থানের পর আসলে আইন শৃঙ্খলার যে অবনতি, এটা আসলে আমাকে খুব ব্যাপকভাবে ভাবাচ্ছে। পাশাপাশি আমার কেন জানি মনে হচ্ছে আগামী যে নির্বাচন, যেহেতু পেশিশক্তি নির্ভর যে নির্বাচন, আমি ধারণা করছি যে এলাকায় যে ধরনের পেশিশক্তি প্রদর্শন অলরেডি শুরু হয়েছে, বুথ কেন্দ্র দখল হবে, জাল বুথ হবে, এমন হতে পারে 10টার আগেই কেন্দ্রগুলো দখল হয়ে যেতে পারে। এটা আমার একটা শঙ্কার জায়গা। কারণটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে ধরনের কনফিডেন্স থাকার দরকার সেটা কিন্তু আমি পাচ্ছি না। কারণটা হচ্ছে বিগত যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে কার্যক্রম, সেখানে পুলিশের যে অবস্থান, সেটা কিন্তু আমাকে ব্যাপকভাবে ভাবাচ্ছে। সুতরাং এমনও হতে পারে যে এটা ভালো হতে পারে, আবার এমনও হতে পারে যে বিগত সময়ের যত নির্বাচন ছিল তার চেয়েও ভয়াবহ একটা নির্বাচন হতে পারে এবং একটি বাজে দৃষ্টান্ত স্থাপিত হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে, হানাহানিও হতে পারে। আর এটার সবচেয়ে বেশি দায়টা পড়বে বিএনপির উপর। বড় দল হিসেবে বিএনপি যদি আগামী নির্বাচনে সহনশীল অবস্থান কিংবা সহনশীল আচরণ যদি তারা না করে বিএনপি, তাহলে আমার মনে হয় যে সুষ্ঠু নির্বাচন আসলে কোনোভাবেই পসিবল না। সুতরাং বড় দল হিসেবে বিএনপিকে সহনশীল আচরণ করতে হবে অন্যান্য যারা আছে। কারণটা হচ্ছে আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ এই বিএনপির সাথে আপনার জুটে ছিল জামাতে ইসলাম। সুতরাং জামাতে ইসলাম, এরপরে অন্যান্য যে দলগুলো ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, প্রত্যেকটাই মোটামুটি বিএনপি তুলনায়, অন্যান্য দলের তুলনায় বিএনপি বড় দল, এটা স্বীকার করতেই হবে। সুতরাং এখানে আগামী নির্বাচনে যদি বিএনপি পেশিশক্তি যদি প্রদর্শন করে ভোট কেন্দ্র দখল করতে চায়, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। এবং জামাত ইসলাম বলেন কিংবা এনসিপি বলেন, গণ অধিকার বলেন, অন্যান্যরা কিন্তু তাহলে পেশিশক্তি দিয়ে হয়তো বিএনপি নির্বাচন কমিশনকে অবশ্যই নজরে রাখতে হবে। আমরা একটু আবারও মনিরা শারমিন আপনার কাছে জানতে চাই যে আপনারা 125 আসনে প্রার্থী ঘোষণা করেছেন, 30 আসনে দেওয়ার চিন্তা আছে। কি ধরনের আসলে গুণাবলী আসলে আপনারা বিবেচনা করছেন, আর জনগণকে কাছাকাছি যাওয়ার জন্য কি ধরনের কার্যপ্রণালী আপনারা হাতে নিয়েছেন? আচ্ছা, আমি আগেও বলেছি যে আমাদের মূল্যায়নের জায়গাটা হচ্ছে যে যারা আসলে প্রথমত এই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি যারা আসলে মাঠে থেকে লড়াই করেছে, তাদের আমরা সামনে আনতে চাই। দ্বিতীয়ত, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তনের জন্য যুদ্ধ করে আসছে, সেটি বিভিন্ন দলের হতে পারে। এবং আমাদের তো স্থানীয় পর্যায়ে কিছু মানে জনপ্রিয় এবং কিছু মানুষ আছে যারা আসলে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত, সেই মানুষগুলোকে আমরা সামনে আনার চেষ্টা করছি। এবং এটি তো বললাম রাজনৈতিক, এবং কিছু মানুষ আছে যারা আসলে সমাজে সকলের সমাদৃত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদেরও কিন্তু আমরা যুক্ত করবার চেষ্টা করছি। তো বাকি যেই কয়টি নমিনেশনের দেওয়ার বাকি আছে 300টির মধ্যে, তো সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলোই আমরা প্রাধান্য দেব। আর আমরা আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের যারা নেতা কর্মী, তারা কিন্তু এলাকায় জনসংযোগ শুরু করেছে। আপনি হাসনাত আব্দুল্লাহ যদি বলেন, সার্জিস আলম বলেন, আমি নিজেও আমার এলাকায় যাচ্ছি। আমাদের আসলে সত্যিকার অর্থে ফোকাস হচ্ছে, যেহেতু আমরা নতুন রাজনৈতিক দল, আমরা খুব কম সময় পেয়েছি সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য। আমাদের ফোকাসটাই হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়া, মানুষের সাথে পরিষ্কার, একদম আমরা সম্পর্ক একটু তৈরি করা। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু আবারও আজিজুল বারী হেলাল আপনার কাছে জানতে চাই যে বিএনপি আর অন্য দলের বিদ্রোহীদের স্বাগত জানিয়েছে এনসিপি,
এ নিয়ে বিএনপিতে কোনো দলীয় সংকট দেখা দিতে পারে কিনা? বিএনপিতে দলীয় সংকট নেই, কারণ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য মনিরা শারমিন যেটা বলেছে যে তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা তাদেরকে দিবে, এবং অন্য অন্য দল থেকে যদি কেউ আসে সেটাও দিবে। এই জন্য আমি মনে করতে চাই যে এনসিপি হচ্ছে আপনার রাজনৈতিক বিক্ষোভ মানে অসন্তুষ্টকারীদের একটি জংশনে পরিণত হবে। আমি এটাকে খারাপ অর্থে বলছি না। যারা বিক্ষুব্ধ হবে, নমিনেশন পাবে না বিভিন্ন দল থেকে, জামাত থেকে, বিএনপি থেকে, অন্য থেকে, তাদেরও একটা রিসোর্ট হিসাবে হয়তোবা আপনার এনসিপি কাজ করবে। এটাকে আমি স্বাগত জানাচ্ছি। তাদের নতুন দল, নতুন ভাবে তারা 125টা আসনে মনোনয়ন দিয়েছে। এটা অনেক অনেক একটা অ্যাচিভমেন্ট তাদের, যে অন্তত 125টা মনোনয়ন দিয়েছে, আরো দিবে। তো বিএনপি এই জন্য কোনো সংকট বোধ করছে না, কারণ বিএনপি দীর্ঘদিনের একটি দল, একটি গণমানুষের দল, একটি আপনার জাতীয় সংগঠন, 50 বছরের পুরনো একটি সংগঠন। সুতরাং আমাদের এই দলে নমিনেশন দেওয়ার প্রক্রিয়া, নমিনেশন দেওয়ার পদ্ধতি নিশ্চয়ই এনসিপি থেকে ভিন্ন হবে বা জামাত থেকে ভিন্ন হবে। আমরা শুধুমাত্র আপনার যোগ্যতা, দক্ষতা বা আপনার সংগ্রামের সাথে যুক্ত এই সমস্ত ক্রাইটেরিয়া ছাড়াও মনোনয়নের জন্য সবচেয়ে বড় ক্রাইটেরিয়া পপুলারিটি, অ্যাকসেপ্টেবিলিটি টু দ্য পিপলের কাছে প্রার্থীর জনপ্রিয়তা। এই সব কিছু বিবেচনা করেই মনোনয়ন দেওয়া হয়। এবং আমাদের দলের যারা মনোনয়ন বঞ্চিত হয়, আপনি দেখেন এবার 272টি মনোনয়ন দিয়েছিলাম। আমরা আশা করেছিলাম যতটা বিক্ষুব্ধ হওয়া দরকার ছিল বিএনপির মতো একটা বড় সংগঠনের, 300 লোককে নমিনেটেড করা খুবই টাফ। যেখানে 30,000 মানুষ আপনার মনোনয়ন প্রত্যাশী, সেখানে দেখেন আমাদের এই বিক্ষোভ, অসন্তুষ্ট পার্সেন্টেজ অনেক কম। অর্থাৎ দলের প্রতি দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের ফলে আমাদের দলের প্রতি যে আস্থা, বিশ্বাস তৈরি হয়েছে, সেটার একটা প্রকাশ, যে বিক্ষুব্ধ যতটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম হয়েছে কিন্তু এই 272টি আসন মনোনয়ন দেওয়ার ফলে। সুতরাং এনসিপি এখন যে আমাদের অন্যান্য দলের বিক্ষুব্ধ নেতাদের জংশন বা রিসোর্টে পরিণত হয়েছে, এটাকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের এই কৌশলকে। জি, জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি মনিরা শারমিন এবং হাসান আল মামুন আপনাকেও।